সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম, সিইও, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন ইমরান হাসান, এমডিও সিইও, এশিয়ান টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ইমরান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের বর্তমান কি অবস্থা, ভবিষ্যতে কি হতে পারে, মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছেন তাদের ফিউচার কি, এই বিষয়টি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই মিউচুয়াল ফান্ডে নতুন করে বিনিয়োগ করা যায় কিনা সেই বিষয়টি। শহীদ ভাই, মিউচুয়াল ফান্ডের এখন অনেক ডিসকাউন্ট রেটে ট্রেড হচ্ছে এবং অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডের যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সলভ হওয়ার একটা প্রক্রিয়া চলছে। বিএসইসি অনেক আইনকানুন পরিবর্তন করছে, কিন্তু আমরা দেখছি যে ভালোই ডিসকাউন্টে এখনও ট্রেড হচ্ছে। তার মানে আস্থা তেমন ফিরছে না। আবার অন্য দিকে একটি কথা আছে যে মিউচুয়াল ফান্ডগুলো দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বেশি বাজার থেকে তুলে নিয়ে গেছেন। এখন কোনো কোনো মিউচুয়াল ফান্ডের পাবলিক হোল্ডিং 1%-এরও কম। তাহলে যদি তাই হয়, তাহলে প্রাইস আপ হচ্ছে না কেন? ওয়েল, আই থিঙ্ক এটা খুব ভালো প্রশ্ন আছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, মিউচুয়াল ফান্ডের কি দামে ট্রেড হবে এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক থাকার অবসর নাই। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস যে এটা হচ্ছে এর কিছু আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট আছে, অন্য কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডগুলো কিনে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের আন্ডারলাইংয়ের যেটা ভ্যালু, মিউচুয়াল ফান্ডের মার্কেট ভ্যালু সেটি হওয়া উচিত। এটাকে বলি আমরা নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি। অর্থাৎ মিউচুয়াল ফান্ড সবসময় নেট অ্যাসেট ভ্যালুর কাছাকাছি প্রাইসে ট্রেড হওয়া উচিত, একটু 2-5% এদিক ওদিক। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ সাইড লাইক যে একটা কোম্পানির শেয়ার প্রাইস নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। আপনি বলতে পারেন যে এটা আর্নিং প্রসপেক্ট অনেক ভালো, অনেক প্রাইস হতে পারে। আমি বলতে পারি যে না, আর্নিং প্রসপেক্ট খারাপ। তো এর একটা কোম্পানি নিয়ে মানুষের অনেক রকম ভিউ থাকতে পারে, বাট মিউচুয়াল ফান্ড নিয়ে সেটার অবসর নাই। কারণ মিউচুয়াল ফান্ডের আন্ডারলাইং হচ্ছে কোম্পানিগুলো যেহেতু একটা মার্কেট ডিটারমাইন্ড প্রাইস আছে, তো সুতরাং মিউচুয়াল ফান্ড সবসময় ওই এনএভি বা ওই প্রাইসে ট্রেড হওয়া উচিত। এখন এটা ডিসকাউন্টে কেন ট্রেড হচ্ছে, এইটার কারণটা হচ্ছে এটা আমাদের দেশে যেটা অনেক দিন ধরে 14-50 মানে 40-50-60% ডিসকাউন্টে অনেক মিউচুয়াল ফান্ড অনেক দিন ধরে ট্রেড হচ্ছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। এটা কিন্তু দুনিয়াতে এত লম্বা সময় এত ডিসকাউন্টে মিউচুয়াল ফান্ড কখনো ট্রেড হয়নি। এটার কারণটা হচ্ছে, একটা কারণ ছিল প্রথম দিকে আপনার ইনভেস্টররা মনে করতেছিল যে মিউচুয়াল ফান্ডগুলো যে এনএভিটা আছে সেটা তারা অ্যাট ম্যাচুরিটি ফেরত পাবে কিনা, কারণ এগুলো রিডিমশন নিয়ে একটা আনসার্টেনিটি ছিল। তো সেই আনসার্টেনিটিটা অনেকটা চলে গেছে, কারণ এটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় আসছে যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফেভারে গেছে, এবং এইটাতে মিউচুয়াল ফান্ডগুলো অ্যাট ম্যাচুরিটিতে এগুলো রিডিমশনের পথটা খুলে গেছে এবং রিডিমশন অনেকগুলো হচ্ছে। হ্যাঁ, এবং এই কারণে দেখবেন অনেক মিউচুয়াল ফান্ড যেগুলো হয়তো জাস্ট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, লাইক হয়তো গত বছর এরকম সময় বা 1-1.5 বছর আগে হয়তো 50% ডিসকাউন্টে ট্রেড হচ্ছিল, এখন কিন্তু এগুলো রাফলি 40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। মানে এই প্রাইস কিন্তু অনেকটা হইছে এর মধ্যে, বাট তারপরেও কিন্তু যে ডিসকাউন্টে ট্রেড হচ্ছে 40% ডিসকাউন্ট, দ্যাট ইজ টু হাই। আমি বললাম না যে 2%-5% ডিসকাউন্ট হতে পারে এনএভির, কিন্তু এনএভির 40% ডিসকাউন্টে ট্রেড হওয়াটাও এটা অনেক বেশি। তো সুতরাং মানুষের যে ইনভেস্টরদের কনফিডেন্স যতটা ফেরার কথা ততটা ফেরে নেই, কারণ এখানে অনেকগুলো ইস্যু আসছে। কারণ অনেক ইনভেস্টর এখনও বিশ্বাস করতে পারতেছে না যে এই সমস্ত মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোর যে আন্ডারলাইং যে এনএভিটা যারা ডিক্লেয়ার করতেছে সেইটার কতটা ক্রেডিবিলিটি, অর্থাৎ তারা অ্যাট ম্যাচুরিটিতে তো এনএভিটাই পাবে। এখন ওই এনএভিটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারতেছে না। কেন পারতেছে না? এখন এই যারা এর সাথে যারা ফান্ডগুলোর সাথে যারা ইনভলভড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অডিটর বা ট্রাস্টি, এগুলোর উপর একটা কমপ্লিট যে কনফিডেন্সটা আসা দরকার সেটা 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 এখন আসে নাই। আর একটা জিনিস হয়ে গেছে কি, যে মানুষের অনেক দিন ধরে এত মানে ল্যাক অফ কনফিডেন্স ছিল, এখান থেকে পিক করতে তো সময় লাগে। আমার মনে হয় সেটাই হচ্ছে। এই কারণেই আপনি যেটা বললেন, দেখবেন যে অনেক ইনস্টিটিউশন এগুলো বাজার থেকে কিনে নিচ্ছে, কারণ ইনস্টিটিউশনরা একটু বেশি স্মার্ট সবসময়, তারা একটু আগে থেকে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, এই কারণে তারা হয়তো আগে এন্ট্রিটা নিতে পারতেছে। অনেক 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 ইন্ডিভিজুয়ালস তারা হয়তো প্যাশন্সটা অনেকে লুজ করে বিক্রি করে দিচ্ছে। কিন্তু যে সমস্ত মিউচুয়াল ফান্ড যাদের এনএভিটা যদি ইনভেস্টররা বিশ্বাস করতে পারে, এই এনএভিটা আমি 5 বছর পরে বা 4 বছর পরে কত পাবে, যখন এটা ফান্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তখন কত % ফেরত দিতে হবে পুরোটা?
মানে এনএভি যেটা সেটা পুরোটাই ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডে পুরোটাই ইউনিট হোল্ডারদেরকে ফেরত দিতে হবে। সো লাইক এখন একটা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা, এটা যে ইনভেস্টর যদি মনে করেন 6 টাকায় কিনে, তাহলে কি করবে? নেক্সট 4 বছর এখান থেকে ডিভিডেন্ডটা পাবে, আবার 4 বছর পরে যেটা নেট অ্যাসেট ভ্যালু তখনকার অফকোর্স, কারণ নেট অ্যাসেট ভ্যালু যে আজকে যেটা আছে সেটাই যে থাকবে এমন কোনো কথা নাই, এটা বাড়তেও পারে কমতেও পারে, কারণ মিউচুয়াল ফান্ড কি করে মার্কেটেবল ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করে। এই 4 বছর পরে সে কত পাবে? এই সে ফর এনএভি 12 টাকা থাকলো, তখন সে কত পার্সেন্ট পাবে? না, ওই সময়কার এনএভি তো পুরোটাই পাবে। সে লাইক আজকে একটা ফান্ডের এনএভি 12 টাকা, এটা 6 টাকা বা 60 টাকা। এই ম্যানেজমেন্ট ফি আছে? ওয়েল, ম্যানেজমেন্ট ফি তো এটা প্রতি বছরই মানে যে ফান্ড যে প্রফিট করে সেখান থেকে ম্যানেজমেন্ট ফিটা প্রতি বছরই তো চার্জ করা হচ্ছে। সুতরাং ফান্ডের ম্যাচুরিটিতে যে এনএভি থাকে রাফলি, ওয়েল আই আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন, আমার মনে হয় রাফলি 99%ই পাবে, কারণ একটা ফান্ড ক্লোজিংয়ে কিছু এক্সপেন্ডিচার থাকে, হয়তো অডিট করতে হয়, দ্যাট শুডন্ট বি ইভেন 1%, অর্থাৎ মানে এফেক্টিভলি পুরোটাই পাবে আর কি। জি ইমরান ভাই, এই মুহূর্তে যে এনএভি নিয়ে আপনি শহীদ ভাই যেটা বললেন, এনএভির কথা, এখন বিনিয়োগকারীরা এটা বিশ্বাস করতে পারছে না এই কারণে, কারণ এই যে দেখা যাচ্ছে যে 4 বছর পরে এটা শেষ হয়ে যাবে ফান্ডের মেয়াদ, কিন্তু দেখা যাচ্ছে ওই সময় আপনি যে ফান্ডটা ম্যানেজ করছেন, আপনি এটা ফান্ডটাকে আর ছাড়তে চাচ্ছেন না, আপনি মনে করছেন এটা ফান্ডটা আপনার নিজের, আপনাদের ম্যানেজমেন্ট যারা আছেন তাদের নিজের, এবং এই কারণে আপনারাই মামলার বিষয়ে দেখা যাচ্ছে আপনাদের সম্পৃক্ততা থাকে, এবং সেটার প্রমাণও বিএসসি পেয়েছে। জি জি জি, শহীদ ভাই মেনলি ব্যাপারটা অনেকটা ডিসকাস করেছেন অলরেডি। মানে আনফরচুনেটলি এরকম কিছু ইভেন্ট আমাদের হয়েছে, এটার জন্য পুরো ইন্ডাস্ট্রিকে সাফার করতে হয়েছে। তো এখন যেটা মানে ভালো কথা, যেটা আলটিমেট কিন্তু যেটা হয়েছে যে বিনিয়োগকারীরা তাদের টাকাটা ফেরত পেয়েছে, এটা কিন্তু একটা প্রেসিডেন্স হয়ে গেল, সেট হয়ে গেল। এটা একটা ফার্স্ট একটা কেস ছিল যেটা এরকম ডিবেট ছিল, প্লাস এই হাইকোর্টের রুল টুল এই ইস্যুগুলো আসছে। তো এখন কিন্তু জিনিসটা যেহেতু একটা ডিসিশনে চলে আসছে, এটা কিন্তু একটা এক্সাম্পল হিসাবে পরবর্তী ফান্ডগুলোর জন্য এক্সাম্পল হিসেবে সেট হয়ে গেল বলে আমি বিশ্বাস করি। পরবর্তীতে কিন্তু এই প্রথম এই ফান্ডটা লিকুইডেশনের যে প্রবলেমটা ছিল প্রথম দুইটা ফান্ডে, এই প্রবলেমটা আমার মানে হওয়ার কথা না। এবং এটাতে কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা খুব ভালো একটা সিগন্যাল, তারা দেখতে পেলো যে একটা ফান্ড লিকুইডেট হলো, সেটা টাকাও তারা ফেরত পেলো। সো তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে যে আমি পরবর্তী ফান্ডগুলোতেও একইভাবে আমি যদি বিনিয়োগ করি এনএভিতে আমি টাকাটা ফেরত পাবো। তো আপনি যদি খেয়াল করেন গত 3-4 মাসে শহীদ যেটা বললেন যে এখনো 40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, এটা ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে কিছু কিছু ফান্ড কিন্তু 40-50% র্যালি করেছে, অনেক দাম বেড়েছে। তো এই যে র্যালিটা, এটা কিন্তু এটা ওয়ান অফ দ্য রিজন যে ইনভেস্টররা দেখছে যে তারা টাকাটা মেয়াদ শেষে ফেরত পাচ্ছে। এবং এসিসি যে ড্রাফট যে মিউচুয়াল ফান্ড রুলটা, যেটা যদিও এখনো পর্যন্ত মানে ফাইনালাইজ হয়নি, বাট সেখানেও কিন্তু একটা ক্লজ আছে যে কোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদ 10 ইয়ার্সের বেশি হতে পারবে না। তো এটা যদি এইভাবে আরো ক্লোজ এন্ড ফান্ডের মেয়াদ, তো এটা যদি এখন স্পেসিফিকভাবে ডিফাইন করে দেওয়া হয়, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা ব্যাপার, যে এই ব্যাপারে আর কোনো কনফিউশন আরও একদমই থাকবে না। শুধু এখানে বিনিয়োগকারীরা যারা ইনভেস্ট করেন, ইউনিটগুলো হোল্ড করেন, তারা আসলে তো এখান থেকে একটা রিটার্ন আশা করেন। এখন দেখা যাচ্ছে যে এই বছরও বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই কিন্তু রিইনভেস্টমেন্ট ইউনিট দিয়েছে, তাহলে এই যে বোনাসের মতোই আসলে পাচ্ছে, এইখান থেকে তো রিটার্নটা সেভাবে হচ্ছে না। না, এটা আসলে একটা ভালো প্রশ্ন। এখন ব্যাপারটা হয়ে গেছে যে রিইনভেস্টমেন্ট ইউনিটটা বিনিয়োগকারীদের জন্য জিনিসটা লাভবান কিনা। এখন ইনভেস্টমেন্ট ইউনিট যখন একটা এএমসি দিচ্ছে, তখন কি করতেছে, তারা বলতেছে যে লাইক তারা 10% ডিভিডেন্ড দিচ্ছে, সেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ রিইনভেস্টমেন্ট ইউনিট, অর্থাৎ ইউনিট হোল্ডার টাকাটা পাচ্ছে না, ওই ফান্ডেরই ইউনিট কিনতেছে অ্যাট এনএভি। কিন্তু ওই ফান্ডটা যদি মার্কেটে অনেক ডিসকাউন্টে ট্রেড হয়, তাহলে ইনভেস্টরদের জন্য লস হচ্ছে, কারণ তারা যদি টাকাটা পাইতো, তারা ওই ফান্ডটা মার্কেট থেকে আরও কম প্রাইসে কিনতে পারতো। তো এখন জিনিসটা হচ্ছে এখন বাট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিদের অনেকে বা কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে তারা হয়তো মনে করতেছেন যে তারা তারা ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে তারা রিইনভেস্টমেন্ট ইউনিট দিচ্ছেন, হয়তো তারা মনে করতেছেন যে তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কমে যাবে ক্যাশ চলে গেলে, এই ধরনের কনসিডারেশন থেকে হয়তো তারা এটা করে থাকতে পারেন। বাট আর এটা যদি মার্কেট প্রাইসটা বেশি থাকতো, সে লাইক যে এনএভির কাছাকাছি প্রাইসে ট্রেড হচ্ছে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, কারণ ইনভেস্টররা তো ইউনিটটা মার্কেটে বিক্রি করতে পারতেছে, এনএভিতে কিনতে পারতেছে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে এইটা এত ডিসকাউন্টে ট্রেড হচ্ছে
এটা এখন ইনভেস্টরদের জন্য ক্ষতিকর। এখন যে আইনটা যখন এসএসসি করছিলেন তখন আসলে এই জিনিসটা যে আমাদের মার্কেটটা এই লেভেলে চলে যাবে, মানে মিউচুয়াল ফান্ড 40%, 50%, 60% ডিসকাউন্টে ট্রেড হবে, এটা আসলে ওনাদের চিন্তা করারও আসলে আমরাও চিন্তা করি নাই, কেউই করে নাই আসলে। আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা এই লেভেলে চলে যাবে, আর এর কোনো প্রিসিডেন্স আমি বলছি তো দুনিয়াতেও নাই কোথাও, মানে 60% ডিসকাউন্ট টু এনএভি মিউচুয়াল ফান্ড এর প্রিসিডেন্সও নাই। এখন এই ডিসকাউন্টে যখন মিউচুয়াল ফান্ডগুলো বাজারে ট্রেড হচ্ছে, তখন আমার ব্যক্তিগত মতামত অফকোর্স এটা, যে ক্যাশ ডিভিডেন্ডটাই এটা ইনভেস্টরদের জন্য বেনিফিশিয়াল। এখানে বিএসসি যে খসড়াটা করেছে সেখানে মনে হয় আছে, আমি শিওর না, যে রিইনভেস্টমেন্ট ইউনিট দিতে হলে মনে হয় বাধ্যবাধকতা একটা আছে। না, ওটা তো বিশেষ এখনো ক্ষেত্রে আইন হিসেবে আসে না। আসেনি। এখন তো এক্সিস্টিং আইনে যেটা সেটা সেটা দিয়ে যাচ্ছে। সেটা সেই আইন মেনেই যারা দিচ্ছেন তারা তো সেই আইন থেকেই দিচ্ছেন। তার মানে সুযোগ যতটুকু আছে ততটুকু এই এএমসি গুলো নিচ্ছে। কিছু কিছু এমসি দিচ্ছে হয়তো বলা যায়। এখন যে কিছু কিছু নিচ্ছে, তাহলে একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে তার পক্ষে কতটুকু সম্ভব যে কোন এএমসি কি করছে, কোন এমসি কতটুকু বিনিয়োগকারীদের পক্ষে আছে, আবার কোন এমসি নিজেরা কস্ট বেশি দেখে নিজেরা এখান থেকে টাকা নিচ্ছে কিনা, এটুকু কিভাবে তারা বুঝবে কি করে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে এটা খুব ভালো একটা, আমার মনে হয় সব বিনিয়োগকারীদেরই জানা উচিত। তো একজন যখন বিনিয়োগ করবেন একটা মিউচুয়াল ফান্ডে, মানে যেই খাতে বিনিয়োগ করুক, তার কিন্তু আসলে সেটা নিয়ে ভালো মতো জেনে শুনেই করা উচিত, যেটা আমরা সবসময় বলি যে জেনে শুনে বিনিয়োগ করুন। তো মিউচুয়াল ফান্ডে যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করেন, তার কিন্তু কিছু স্টাডি করাটা আমার মনে হয় জরুরি। আমরা যদি ব্যাংকেও এফডিআর করি, একজন সাধারণ লোকও দেখা যায় সে কয়েকটা ব্যাংকে খবর নিচ্ছে, কোনো হিডেন চার্জ আছে কিনা জানছে, এরকম যে কোনো ইনভেস্টমেন্ট, সে রিয়েল এস্টেট একটা ফ্ল্যাট কিনতে গেলেও কিন্তু সে অনেক খবর নিচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে বেশিরভাগ বিনিয়োগকারী আমাদের দেশে হয়তো মনে করে যে এটা কাইন্ড অফ ক্যাসিনো, বা এখানে আমার তেমন একটা নলেজের দরকার নাই, আমি শুনে শুনেই বিনিয়োগ করে ফেললেই হবে। এখানে তার নিজের আসলে এখন কিন্তু দেখেন প্রতিটা মিউচুয়াল ফান্ডই তার পোর্টফোলিও ডিসক্লোজ করছে, অ্যাসেট অ্যালোকেশন জানতে পারছে, তার অ্যানুয়াল রিপোর্ট আছে, তার পাস্ট হিস্টোরি সে ডিএসসি নিউজে দেখতে পাচ্ছে সে লাস্ট 5 ইয়ার্সে কীভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে, তার কি আরআইইউ বা রিইনভেস্টমেন্ট ইউনিট দেওয়ার একটা রেগুলার প্যাটার্ন আছে কিনা যেখানে না দিলেও চলতো, তারপর ক্যাশ ডিভিডেন্ড সে কেমন দিচ্ছে, মার্কেটে থেকে তার পারফরমেন্স কতটা ভালো ছিল সে এনএফি ট্র্যাক করে কিন্তু বুঝতে পারছে। তো এখানে আসলে, এবং আরও যেটা ভালো কথা, এখন কিন্তু অনেক ব্রোকারেজ হাউসে, লিডিং ব্রোকারেজ হাউসে মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ে একটা রিপোর্ট করছে এভরি উইক, যে কোন মিউচুয়াল ফান্ড কেমন ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তার এনএফি কেমন পারফর্ম করছে, মার্কেটে থেকে সেটা কতটা ভালো বা কতটা খারাপ, এবং লাস্ট 1 ইয়ারে কেমন করেছে, ডিভিডেন্ডের দিক থেকে এই বছর যে ফান্ডগুলো ডিভিডেন্ড দিল কার কেমন পারফরমেন্স ছিল, ইল্ড কেমন ছিল। এটা দেখলে কিন্তু খুব সহজেই সে একটা আইডিয়া করতে পারে যে কোন ফান্ড, কোন অ্যাসেট ম্যানেজার আমার কাছে মনে হয় যে তারা ট্রাস্টওয়ার্দি, তাদের পারফরমেন্স একটা ট্র্যাক রেকর্ড আছে, ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমি ট্রাস্ট করতে পারি, ফিউচারেও তারা ভালো এই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। তো এটা দেখে কিন্তু আসলে আইডেন্টিফাই করা এখন অনেক ইজি হয়ে গেছে দেন বিফোর। জি ফিরোজ ভাই, আপনারা কোন ফান্ড ম্যানেজ করছেন? না, আমরা তো দুইটা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রশ্নটা অন্য জায়গায়। সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড যেটা ধরেন, এটায় স্কয়ার ফার্মা কিনা আছে, হয়তো সব মিউচুয়াল ফান্ডই কিছু না কিছু স্কয়ার ফার্মা আছে, স্কয়ার ফার্মার প্রাইস 270 টাকার আশেপাশে। এখন যদি এই সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডটা মনে হয় 10 টাকার উপরেই ট্রেড হচ্ছে, হ্যাঁ, আর 10.5 টাকা। হ্যাঁ 10.5 টাকায়। এখন যদি এটা 6 টাকায় ধরেন, গ্রিন ডেল্টা বলি বা ডিবেজ বলি বা অন্য যে কোনো ফান্ড বলি যেটা 6 টাকা 7 টাকার মধ্যে ট্রেড হচ্ছে, তো 270 টাকার স্কয়ার ফার্ম হতো, তাহলে সে 170-80 টাকায় পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সো দ্যাটস দ্য পয়েন্ট। যখন আপনি একটা মিউচুয়াল ফান্ড যখন অত ডিসকাউন্টে কিনতেছেন, আপনি ওর আন্ডারলাইনগুলোই ডিসকাউন্টে কিনতেছেন। এখন এটা এখন তাহলে তো এই কারণে তো এটা এনএভিতে ট্রেড হওয়ার কথা, এটা নিয়ে তো আলোচনাটা হচ্ছিল। এখন মানে এই জিনিসটা বিনিয়োগকারীরা কেন বুঝতে পারছেন না? বিনিয়োগকারীরা কিন্তু এখন অনেক স্মার্ট, অনেক খোঁজ খবর নিচ্ছেন, এবং আমি দেখেছি যে আপনি 2010-এর কথা বলবেন, 2010-এর পরে যারাই বাজারের সাথে এখন পর্যন্ত টিকে আছেন বা নতুন করে এসেছেন, সবাই কিন্তু ভালো পড়াশোনা করেই এই বাজারে আসছেন। রাইট। না, এ কারণে দেখেন মিউচুয়াল ফান্ড যেটা ইমরান বলতেছিলেন, অনেকগুলো মিউচুয়াল ফান্ড কিন্তু একটা অনেক প্রাইস বাড়ছে। অনেকগুলো মিউচুয়াল ফান্ড গত 1 বছরে দেখবেন যে 40-50% প্রাইস বাড়ছে। কারণ অনেক ইনভেস্টরই কিন্তু তারা ডিফারেন্সিয়েট করতে পারতেছে যে কোন মিউচুয়াল ফান্ডের আন্ডারলাইং
এনএভিটাকে বিশ্বাস করতে পারবে তারা, মানে কোন মিউচুয়াল ফান্ডের নাম্বারসগুলোকে এনএভিটাকে তারা বিশ্বাস করতে পারবে। ইউর অ্যাবসলিউটলি রাইট। এখন যেহেতু ফান্ড সবসময় এনএভিতে ট্রেড হওয়া উচিত, এখন কেন হচ্ছে না প্রশ্নটা হচ্ছে ওখানে আসলে আস্থাটা নাই। যে এনএভিটা আছে এই এনএভিটা রিয়েল কিনা, বা এই এনএভিটা থেকে ডেভিয়েশন হবে কিনা। আজকে আপনি ফান্ড কিনতেছেন, যে ফান্ডের আন্ডারলাইং অনেক ভালো শেয়ার আছে যেগুলো আপনি আস্থা আছে, নেক্সট আগামীকাল যে ওগুলো বিক্রি করে ওই এমসি যে কিছু পচা শেয়ার কিনবে না, ইনভেস্টররা এই কনফিডেন্সটা চাচ্ছে। এই জায়গায় একটি প্রশ্ন আছে যে আমরা বিভিন্ন সময় শুনে থাকি, যদিও তথ্য প্রমাণ কম, যে শেয়ার মানে ডাম্পিং স্টেশন, হ্যাঁ এরকম আমরা আইসিবির বেলায় বিভিন্ন সময় শুনেছি, তারপরে বিডিবিএল এর ব্যাপারে শুনেছি, বিডিবিএল এর একটা বড় ফান্ড ছিল, এখন যদিও সেটা আটকে গেছে। কিছু মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও কিন্তু শোনা যায় যে আমি একটা শেয়ার কিনলাম, কিনে প্রাইস বাড়ালাম এবং বাড়তি প্রাইসে আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে নিলেন, আন্ডারহ্যান্ডে কিছু লেনদেন হলো। সেই জায়গাটা কি আছে আসলে? না, এটা পসিবল, ডেফিনেটলি আছে। এখন এগুলো নিয়ে এলিগেশন আছে, এগুলো নিয়ে মানুষ এগুলো বিশ্বাস করে বলেই তো অনেক মিউচুয়াল ফান্ড অনেক ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তাই না? এগুলোর মধ্যে সত্যতা না থাকতো, অ্যাটলিস্ট পারসেপশন মানুষের মধ্যে আছে, ইনভেস্টররা মনে করতেছে এই ঘটনাগুলো ঘটতেছে, সে কারণেই তো এটা হচ্ছে। এখন আপনি যদি আমাকে বলেন যে স্পেসিফিক, মানে সেটা আমি আই ডোন্ট নো যে কোনো পার্টিকুলার এএমসি এটা করতেছে কিনা, বাট তাদের যে মিউচুয়াল ফান্ডের যে প্রাইসটা, মার্কেটে প্রাইসটা, এটা এত ডিসকাউন্ট ট্রেড হচ্ছে, তার মানে ইনভেস্টরদের চরম আস্থাহীনতা আছে, চরম অবিশ্বাস আছে, এবং সেগুলো অবিশ্বাসের পেছনে তো পারসেপশন বা রিয়েলিটি তো কিছু হয়তো আছে। তা কেন আপনার ইউনিটগুলো ভালো কেন, কিংবা শহীদ ভাইয়ের ইউনিটগুলো খারাপ কেন, অথবা তারটা ভালো কেন আপনারটা খারাপ, এটা আমি কি করে বুঝবো? মানে ইন জেনারেল যে কোনো মিউচুয়াল ফান্ডেই, আমার আর শহীদ ভাইয়েরটা না আসলে, আমার মনে হয় ফার্স্ট জিনিস যেটা হচ্ছে ফান্ডের আন্ডারলাইং অ্যাসেটটা কি, আন্ডারলাইং অ্যাসেটটা দেখা দরকার। যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে পোর্টফোলিওটা তাদের দুইটা ফান্ড ম্যানেজার কীভাবে তাদের পোর্টফোলিওটা বিল্ড আপ করছে, অ্যাসেট অ্যালোকেশনটা কীভাবে করছে তারা, যে এই মার্কেটে তারা কতখানি ক্যাশ বা ফিক্সড ইনকাম সিকিউরিটিসে রাখছে, কতটা ইকুইটি মার্কেটে রাখছে। তো এবং সেটা ট্র্যাক রেকর্ডটাও দেখা, যে শুধু এখন না, একটা যদি আমরা খুব শর্ট পিরিয়ডের কারো পারফরমেন্স দেখি, 1 উইক 2 উইকস বা 1 মান্থ, এখানে কিন্তু অনেক কিছু মানে আপনি ট্রু পিকচারটা পাবেন না আর কি, অ্যাবনর্মালিটি থাকতেই পারে। তো আপনার স্যাম্পল সাইজটা যত বড় হবে, ডেফিনেটলি আপনার এটার অ্যাকুরেসিটা তত বাড়তে থাকবে। তো আপনি যদি 2 বছর 3 বছর পিরিয়ডে দেখেন, আপনি কিন্তু একটা ফান্ড ম্যানেজারের পারফরমেন্স সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন, যে তার এনএভিএট মার্কেটটা কেমন গ্রো করেছে, সেই সময় সেই পিরিয়ডে আদার ফান্ডগুলো কেমন পারফর্ম করেছে, মার্কেট কেমন পারফর্ম করেছে, তো সে কি তার কি কিছুটা এক্সেপশনাল পারফরমেন্স ছিল কিনা, সেই পিরিয়ডটা কি এনাফ কিনা জাস্টিফাই করার জন্য যে বলা যায় না অ্যাজ এ ফান্ড ম্যানেজার দে আর গুড। তো প্লাস হচ্ছে তার এগুলো ছাড়া গভর্নেন্স একটা বিগ ইস্যু, যেটা আমরা আস্থাহীনতার কথাটা বলছি, পুরোটা কিন্তু আসতেছে গভর্নেন্স থেকেই, যে আন্ডারলাইং এনইভি তারা যেটা ডিসক্লোজ করছে এটা কি বিশ্বাস করার মতো কিনা, কোশ্চেনেবল কোনো যদি অ্যাসেট থেকে থাকে সেটার ট্রিটমেন্টটা কি হতে পারে ফিউচারে, বা আপনি প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে টেনুর শেষে আমি টাকা ফেরত পাবো কিনা, রাইট, আড়াই দেওয়ার তার চান্সটা কতখানি, যেখানে মানে আড়াই দেওয়া উচিত হবে না হয়তো ওরকম সিচুয়েশনে। তো এই সব কিছু মিলে একটা কিন্তু সেন্স করা যেতে পারে যে ঠিক আছে, তাহলে যদি আমার মনে হয় সব কিছু দুইটা ফান্ড ম্যানেজার আমার কাছে মনে হলো অলমোস্ট সিমিলার, তখন আমার ফার্স্ট যে জিনিসটা আসবে যে কে বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, অবভিয়াসলি যেটা বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে যে ফান্ডটা, সেটা তো অবশ্যই মোর ভ্যালু ইনভেস্টমেন্ট, বেটার ইনভেস্টমেন্ট। আর অন্য ব্যাপারগুলো আসলে সাবজেক্টিভ ইস্যু, এটাতে আমি তো মানে ম্যাথমেটিক্যালি কিছু বলা পসিবল না, বাট এখানে তার জাজমেন্টটা ইউজ করতে হবে। এখন আন্ডারলাইন অ্যাসেট যেগুলো আছে, এখন আমি চিন্তা করব যে আপনি যে অ্যাসেটগুলো আছে, যে শেয়ারগুলো আপনি ইনভেস্টমেন্টে যাচ্ছেন, আমি সেই শেয়ারগুলো কিনি কেন, আমি মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনবো? আচ্ছা, এখানে প্রথম বিষয় যেটা আমি কেন কিনবো, আপনি তো আপনার ওয়েবসাইটে গেলে আমি দেখতে পাচ্ছি যে আপনার কোন কোন শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আমি ওইগুলোই কিনতে পারি। এখানে কয়েকটা বিষয়, মানে প্রথম বিষয় যেটা আমরা যে ডিসকাউন্টটা নিয়ে আলাপ করছি, যেমন আমরা এসকার ফার্মার আলাপ করলাম, ধরে নিই তার পোর্টফোলিওতে শুধু এসকার ফার্মা নাই, মানে আছে শুধু, জাস্ট মানে বোঝার জন্য আমি বলছি, তো 270 টাকা করে সে কেনা, তা আমিও কিন্তু 270 টাকা দিয়ে মার্কেট থেকে কিনে সেম পোর্টফোলিও বিল্ড আপ করতে পারি, বরঞ্চ আমার এখানে কোনো ম্যানেজমেন্ট ফি দিতে হচ্ছে না, কোনো এক্সপেন্স নাই, সেই হিসেবে মনে হচ্ছে যে আরও বেটার। কিন্তু চিন্তা করেন এখন যে ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, এটা মানে ফার্স্ট রিজন টু ইনভেস্ট ইন দ্য মিউচুয়াল ফান্ড,
এটা মানে আমি বাকি রিজনগুলো এটার তুলনায় আমি বলবো যে অনেক ইনসিগনিফিকেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন। স্কয়ার এখন যদি ফান্ডটা 50% ডিসকাউন্টে ট্রেড হয়ে থাকে মার্কেটে, তার মানে আমি স্কয়ার ফার্মাটা কিনছি কিন্তু 160 এরকম একটা, সরি 135 কিনছি শেয়ারটা। সো আমাকে যদি এখন কি অফার করতো যে 135 আমি স্কয়ার ফার্মা তোমাকে দিয়ে দিব, তো এখানে কিন্তু যে ক্যাপিটাল মার্কেটের সাথে কিছুটা হলো ইনভেস্টমেন্টের সাথে জড়িত, সে আর সেকেন্ড থট থাকবে না, সাথে সাথে কিনে চলে আসতো। কিন্তু মিউচুয়াল ফান্ড কিনতে গেলে কিন্তু সে চিন্তা করছে, তো এখানে কিন্তু আসলে চিন্তা করার আমি কোনো রিজন দেখি না। আমি যদি এরপর ফান্ডের এক্সপেন্স আরও কিছু আমি রিস্ক ধরেও রাখি, আমি আরও 10% বাদ দিলাম, সেখান থেকে আমি ধরলাম 200 টাকা 250 টাকা আমি ধরলাম, আমি আরও বিভিন্ন রিস্ক বাদ দিয়ে, তারপর কিন্তু ভেরি গুড ইনভেস্টমেন্ট যখন সে 50% ডিসকাউন্টে কিনছে। আর সেকেন্ড রিজন কেন কিনবে, ফান্ড ম্যানেজমেন্টটা কিন্তু আসলে এটা মানে এমন কিছু না যে আমি ওয়ান টাইম ডিসিশন, আমি এখন কিনলাম কিনে রেখে দিলাম। এটা কিন্তু একটা ডাইনামিক ব্যাপার, আপনার কিন্তু ডে টু ডে রিভিউ করতে হচ্ছে। যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার তাদের পোর্টফোলিওতে এবং পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে এবং তাদের ইনভেস্টেবল ইউনিভার্সে যে শেয়ারগুলো আছে, তারা কিন্তু এভরি ডে এটার উপর রিসার্চ করছে, দেখছে যে আমার কি যে পোর্টফোলিও যে অ্যালোকেশনটা আছে এটাকে আমার রিভাইজ করতে হবে কিনা, আমার স্কয়ার ফার্মাতে 10% ইনভেস্টমেন্ট ছিল, এটাকে আমার 5% করবো কিনা, যেটা কিন্তু একটা প্রফেশনাল টিম রেগুলার যেটার উপর লুক আফটার করছে। একজন ইন্ডিভিজুয়ালের কিন্তু সেই ক্যাপাসিটিটা নাও থাকতে পারে, ক্যাপাসিটি এবং টাইম। তো এই জন্য মিউচুয়াল ফান্ড ভাই, এই যে এখন যে ফান্ডগুলো বাজারে ট্রেড হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পাবলিক হোল্ডিং তো খুবই কম। এখন আমরা দেখছি যে সকালই ট্রেড শুরু হওয়ার পরই একটি শেয়ার হয়তো হল্টেড হয়ে যাচ্ছে। আজকে দেখলাম যে আপনার 1 না 2 মিনিটের মধ্যে অ্যাপেক্স ফুড মাইনাস ইপিএস তারপরও হল্টেড হয়ে যাচ্ছে। এখন ডিমান্ড থাকতেই পারে, কিন্তু যে পরিমাণ মিউচুয়াল ফান্ড বাজারে আছে সেগুলো তো প্রত্যেক দিন হল্টেড হওয়ার কথা, কারণ এগুলোর পাবলিক হোল্ডিং এত কম এবং 6 টাকা 7 টাকায় ট্রেড হচ্ছে। 1 কোটি টাকা দিয়ে শেয়ার কিনলেই দেখা যাচ্ছে যে এই ইউনিট কিনলেই দেখা যাচ্ছে হল্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই ওভারঅল ইউনিটগুলো এই প্রাইস ওইভাবে বাড়ছে না কেন? আপনি যে ইউনিটটা ধরে আছেন সেটির বাজারে কতটুকু আছে? খুব কম, ফ্লোটিং। তাহলে এইটা তো বেশি আরও প্রাইস আপ হওয়ার কথা, হচ্ছে না কেন? না, ওইটাই ইটস ল্যাক অফ কনফিডেন্স। এখন জিনিসটা হচ্ছে ইনভেস্টররা মানে এর আন্ডারলাইংটাকে বিশ্বাস করতে পারতেছে না, এনএভিটাকে বিশ্বাস করতে পারতেছে না, এবং ফান্ড ম্যানেজারদের ক্যাপাসিটিটা বিশ্বাস করতে পারতেছে না বলে কিনতেছে। এখন আপনি যখন দেখেন মিউচুয়াল ফান্ডের, আপনি যদি পুরো ইউনিভার্সটা দেখেন, পুরো সবগুলো মিউচুয়াল ফান্ড একসাথে দেখেন, কিছু 60% ডিসকাউন্ট হচ্ছে, কিছু 30% হচ্ছে, কিছু 20% হচ্ছে, কিছু 10% ডিসকাউন্টে হচ্ছে। তার মানে কি সবগুলো কিন্তু ঠিক একই লেভেলে নাই, বিভিন্ন লেভেলে আছে। আমি যখন কোনো ইউনিট কিনবো তখন আমি 10% ডিসকাউন্টেডটা কিনবো না 60%এরটা? না, এখন কথা হচ্ছে দেখেন যে এখন 10% ডিসকাউন্টও কিন্তু একটা মিউচুয়াল ফান্ডের জন্য, যদি আপনি আন্ডারলাইংটাকে হোল্ডিংটাকে বিশ্বাস করতে পারেন, 10% ডিসকাউন্টও কিন্তু অ্যাট্রাকটিভ। কিন্তু এখন যেটা 50% ডিসকাউন্টে আছে, এখন সেটা যদি আপনি হোল্ডিংটাকে বিশ্বাস করতে না পারেন, আপনি যদি এনএভিটাকে বিশ্বাস করতে না পারেন, এটা কিন্তু ডিফিকাল্ট টু সে যে 10% ডিসকাউন্টই ভালো, 50% ডিসকাউন্টই খারাপ। এখন সব কিছু কেন এটা 50% ডিসকাউন্ট আর ওটা কেন 10% ডিসকাউন্ট, আপনাকে কারণটা খুঁজতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মানে আগে যে প্রসঙ্গে আলাপ করতেছিলেন যে আপনি একটা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনার কি দেখা উচিত? আপনার দেখা উচিত ওই ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড দেখা উচিত, যে কতদিন ধরে ফান্ড ম্যানেজ করতেছে, তার রিলেটিভ পারফরমেন্সটাকে কম্পেয়ার টু আদার ফান্ডস, কম্পেয়ার টু দ্য মার্কেট অ্যাজ এ হোল, দ্য ইন্ডেক্স এর সাথে। অর্থাৎ আপনি যখন একজন ইনভেস্টর, আপনি কি করতে পারেন? আপনি নিজে গিয়ে স্কয়ার ফার্মা কিনতে পারেন, অথবা আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, সেখানে হয়তো স্কয়ার ফার্মা আছে বা আরও 10টা শেয়ার আছে, রাইট? 10টা কোম্পানি শেয়ার, আরও 10টা কোম্পানি শেয়ার আছে। আপনি এই মিউচুয়াল ফান্ড কেনা মানে হচ্ছে ইউ আর বাইং দ্যাট বাস্কেট। এখন কথা হচ্ছে আপনি যখন একটা ওটা কিনতে যাবেন, তখন কথা হচ্ছে আপনি দেখবেন ওই বাস্কেটটা যে ম্যানেজ করতেছে তার ট্র্যাক রেকর্ডটা কি, সে এতদিন কি মানে কীভাবে ম্যানেজ করছে, কীরকম রিটার্ন জেনারেট করছে। আর হচ্ছে তাদের ক্যাপাসিটি দেখবেন, যেটা ইমরান বললেন যে এখন এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা একটা ডাইনামিক প্রসেস, মার্কেট ফ্যাক্টরস আর চেঞ্জিং। আপনি পোর্টফোলিও একটা কিনবেন, একটা বিক্রি করবেন, তারা এই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, তার গভর্নেন্স স্ট্রাকচারটা আপনার রিলায়েবল কিনা, অর্থাৎ যে এএমসিটা তার ব্যবসার কন্টিনিউইটি, তার ট্রান্সপারেন্সি, তার গভর্নেন্স। কারণ আপনি আপনার টাকাটা মানুষের হাতে দিচ্ছেন, তাই না? জিনিসটা আপনি যখন আপনার টাকা আরেকজনের হাতে দেন, তখন আপনাকে এই জিনিসগুলো, এই
এই ডিউ ডিলিজেন্সগুলো করতে হবে, এই ফ্যাক্টরগুলো দেখতে হবে। শহীদ ভাই, এই 2010-এ আমরা দেখেছি প্রচুর মিউচুয়াল ফান্ড বাজারে এসেছে। এখন বাজারের যে শেয়ার মানে ওভারঅল ইন্ডেক্সের যে অবস্থা বা শেয়ার প্রাইস, তাতে তো ফান্ড আরও বেশি আসার কথা এই মুহূর্তে, কিন্তু আসছে না কেন? না, ফান্ড আমরা আসলে দেখছি একটা দুটি আসছে, কিন্তু যেভাবে আসার কথা সেভাবে আসছে না না, কেন? আসলে ফান্ড অনেক আসা উচিত। কারণ দেখেন, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড অ্যাসেট এজ এ পার্সেন্টেজ অফ মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র 1-2%। এটা সারা দুনিয়াতে 30-40%। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা গ্রো করার একটা ব্যাপক স্কোপ আছে, সেটা হচ্ছে না। কারণটা দেখেন, এখন যদি আপনি একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করতে চান, কেন আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা কিনবে? কারণটা হচ্ছে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডই তো 50% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। এই কারণে তো সুতরাং আমাদের যে সমস্ত কারণে এই মিউচুয়াল ফান্ডগুলোর এই দুরবস্থা, এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, কনফিডেন্সটা আনতে পারি, তখন আপনি যেটা চাচ্ছেন সেটা হবে। আর নতুন মিউচুয়াল ফান্ড আসবে, আর অনেক টাকা প্রফেশনালদের হাতে চলে যাবে, মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের হাতে চলে যাবে, মার্কেট স্টেবিলিটি আসবে, মার্কেট এফিসিয়েন্সি আসবে। যে 30 সেকেন্ডে যদি বলেন বর্তমান বাজারের কি অবস্থা, তাতে আস্থা রাখা যায় কিনা? একদম আমি 30 seconds। বাজার নিয়ে এখন বেশ আশাবাদী। এটা আমি ইনফ্যাক্ট বছরের শুরু থেকেই বলে আসতেছি। মানে মেইন রিজন যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ফলিং ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট রেট অনেক পরে আসছে, তো অল্টারনেটিভ অ্যাসেট ক্লাস কিন্তু মার্কেটে এখন তেমন লিমিটেড, তো ক্যাপিটাল মার্কেট আসতেই হবে। ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শহীদ ভাই, আপনাকেও ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আশা করি মিউচুয়াল ফান্ডের বর্তমান যে অবস্থা সেটি কেটে যাবে, অর্থাৎ আস্থা ফিরবে মিউচুয়াল ফান্ডের উপর, আর বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগ করে মুনাফা পাবেন। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।